হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমরা যারা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিবা, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্য অংশ থেকে সাজেশন দেওয়া হবে। এটা হচ্ছে সকল বোর্ডের জন্য, কোন গদ্যগুলো পড়তে হবে, কোন পদ্যগুলো পড়তে হবে, ইভেন কিভাবে সৃজনশীল লিখে ১০-এর মধ্যে ৮-৯ পাওয়া যাবে প্রত্যেকটা সৃজনশীল লেখার নিয়ম। এছাড়া এমসিকিউ কোথা থেকে পড়লে ভালো হবে, কিভাবে পড়লে ভালো হবে, কমন পাওয়া যাবে, বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। আই হোপ ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আর বেশি করে না দেরি, আজকের ভিডিওটা শুরু করি। অলরাইট, ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব তোমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে। তোমাদের ক বিভাগ গদ্য থেকে তোমাদের হচ্ছে টোটাল 4টা সৃজনশীল থাকবে। খ বিভাগ পদ্য, এখান থেকে 3টা সৃজনশীল থাকবে। গ বিভাগ নাটক, এখান থেকে 2টা থাকবে। এবং ঘ বিভাগ উপন্যাস, এখান থেকে 2টা সৃজনশীল থাকবে। সো টোটাল হচ্ছে 11টা সৃজনশীল থাকছে। তার মধ্যে যে কোনো 7টার অ্যান্সার করলে কিন্তু হবে না, কিছু হচ্ছে কন্ডিশন দেওয়া থাকে প্রশ্নের, ঠিক আছে? প্রশ্নের উপরে কিছু কন্ডিশন দেওয়া থাকবে। আর এই বিষয়টা কিন্তু কখনোই ভুল করা যাবে না। তোমরা পরীক্ষার হলে যখন প্রশ্ন পাবা, তখন হচ্ছে দেখবা যে প্রশ্নের উপরে, ঠিক আছে, মানে উপরেরই একটু নিচের দিকে বা উদ্দীপকের উপরে সুন্দরভাবে লেখা আছে যে এমক বিভাগ থেকে বা ক বিভাগ বা খ বিভাগ থেকে এতগুলা করে প্রশ্নের উত্তর করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, এটা কিন্তু ভুল করাই যাবে না। ভুল করলে কিন্তু পুরা সৃজনশীলই কাটা যাবে আর কি। কীভাবে উত্তর করতে হবে বা কিভাবে থাকে আমরা একটু দেখে নেব। বিভাগ গদ্য, এখান থেকে 4টা সৃজনশীলের মধ্যে বাধ্যতামূলক তোমাকে 2টা দিতেই হবে, অর্থাৎ 2টা সৃজনশীল দিতেই হবে। খ বিভাগ পদ্য, এখান থেকে 3টা সৃজনশীল থাকবে, বাধ্যতামূলক তোমাকে 2টা দিতে হবে। গ বিভাগ নাটক, এখান থেকে 2টা থাকবে, বাধ্যতামূলক 1টা দিতে হবে। ঘ বিভাগ উপন্যাস, এখান থেকে 2টা থাকবে, বাধ্যতামূলক 1টা দিতে হবে। সো এই গেল হচ্ছে 6টা। তোমার গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, নাটক থেকে 1টা, উপন্যাস থেকে 1টা, এই 6টা হইল। আর একটা সৃজনশীল তুমি যে কোনো বিভাগ থেকেই দিতে পারবা। চাইলে হচ্ছে গদ্য থেকে 3টা দিলা, বা হচ্ছে পদ্য থেকে 3টার মধ্যে 3টা দিলা, অথবা নাটক থেকে 2টা দিয়ে দিলা, উপন্যাস থেকে 2টা দিয়ে দিলা, এইভাবে হবে আর কি, ঠিক আছে? কিন্তু এই যে এইগুলা প্রত্যেকটা বিভাগই তোমাকে টাচ করতেই হবে, অর্থাৎ ওই ক বিভাগ থেকে 2টা আগে দিতে হবে, খ বিভাগ থেকে আগে 2টা দিলা, গ বিভাগ থেকে 1টা দিলা, ঘ বিভাগ থেকে 1টা দিলা, আর বাকি একটা সৃজনশীল যে কোনো বিভাগ থেকে দিতে পারবা। সো এটা গেল হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের কন্ডিশন সৃজনশীলের ক্ষেত্রে। আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা হয়তো এই বিষয়টা জানো যে তোমাদের হচ্ছে আলাদা আলাদা পাস করতে হবে। সিকিউ এর জন্য হচ্ছে 70-এর মধ্যে তোমাকে 23 পাইতে হবে, আর 30টা এমসিকিউ এর মধ্যে তোমাকে 10টা কারেকশন করতেই হবে। ক বিভাগ গদ্য, এখান থেকে 5টা দেওয়া হয়েছে সকল বোর্ডের জন্যই। এখান থেকে 5টা পড়লে 5টার মধ্যে তুমি শিওর থাকো 4টা সৃজনশীল কমন না পাইলেও তুমি হচ্ছে 3টা পাবাই। যেগুলো পড়বা দেখে নাও একটু। অপরিচিতা, বিলাসী, 52 দিনগুলো, মাসি পিসি, রেইনকোট, এই 5টা গদ্য কমপ্লিট করলে এর মধ্যে থেকে তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে 3টা সৃজনশীল তুমি কমন পাবা ইনশাল্লাহ। এখান থেকে বাধ্যতামূলক 2টা দিতে হবে। তুমি যদি 3টা কমন পাও তাহলে 2টা অথবা 3টা দিলে তো সমস্যা হচ্ছে না। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন, 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে, এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। এবার আসো হচ্ছে খ বিভাগ। খ বিভাগ থেকে হচ্ছে তোমাকে বাধ্যতামূলক 2টা দিতে হবে, 2টা অ্যান্সার করতে হবে। আর খ বিভাগ পদ্যের জন্য যে কবিতাগুলো দেওয়া হয়েছে, সোনার তরী, প্রতিদান, 18 বছর বয়স, তাহার এই পরে মনে, ফেব্রুয়ারি 1969, এই 5টা কমপ্লিট করলে 5টার মধ্যে তুমি শিওর থাকো 2টা সৃজনশীল বা 3টা সৃজনশীল তুমি ইজিলি কমন পাবা। কজ এই 5টাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই 5টার মধ্যে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ধরো এই যে সোনার তরী, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, এই 3টা বেশি গুরুত্বপূর্ণ, আর বাকি 2টা একটু দেখো। সো এই গেল হচ্ছে বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্যের সাজেশন। এবার আমরা দেখব হচ্ছে নাটক থেকে কোন চরিত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের নাটক থেকে হচ্ছে 2টা সৃজনশীল থাকবে, বাধ্যতামূলক 1টা দিতে হবে। সো নাটক থেকে হচ্ছে 1টা দাও। আর উপন্যাস সহজ আছে, যদি পারো তাহলে উপন্যাস থেকে 2টার মধ্যে 2টাই দিও। তবে নাটক থেকে হচ্ছে যে চরিত্রগুলো থেকে প্রশ্ন প্রতি বছর এসে থাকে, যেমন সিরাজউদ্দৌলা, মির্জাফর, ঘসিটি বেগম, রবার্ট ক্লাইভ, উমিচাঁদ, এই চরিত্রগুলো থেকেই বেশি প্রশ্ন এসে থাকে। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিরাজউদ্দৌলা, মির্জাফর, আর হচ্ছে ইংরেজদের যে কার্যকলাপগুলো ছিল, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট।
এবার আসো হচ্ছে ঘ বিভাগ, উপন্যাস। উপন্যাস থেকে 2টা সৃজনশীল থাকবে, বাধ্যতামূলক তোমাকে একটা দিতে হবে। সো এখান থেকে তুমি চাইলে 2টাও দিতে পারো, বাকি বিভাগগুলো থেকে ওইভাবে কাভার করতে পারো। সো এখান থেকে যে চরিত্রগুলো তুমি পড়বা এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ মজিদ, খালেক ব্যাপারী, রহিমা জমিলা, ঠিক আছে। এদিকে আক্কাস আছে, এগুলো আক্কাসের বিষয়গুলো খ নাম্বার প্রশ্নে এসে থাকে। তারপরে মোদাচ্ছের পীর, এই বিষয়গুলো হচ্ছে খ নাম্বারে এসে থাকে। কিন্তু মজিদের বিষয়গুলো সবসময় গ ঘতে পাবা, ঠিক আছে। সো এখান থেকে এইভাবে পড়ে নেই, এই চরিত্রগুলো সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সো এবার আমরা দেখব হচ্ছে কিভাবে সৃজনশীল লিখতে হবে, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, আর টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। তোমরা হয়তো সবই জানো, তারপরে একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা সৃজনশীলের জন্য হচ্ছে 20 মিনিট ধরে লিখবা, মানে প্রত্যেকটা সৃজনশীল 20 মিনিটের বেশি লিখবা না। ধরো যে হচ্ছে প্রথম সৃজনশীলটা তুমি সুন্দর করে লিখছো, 30 মিনিটের মতো লিখছো, ঠিক আছে। পরবর্তীতে যা দেখবা যে তুমি হচ্ছে সময় কাভার করতে পারতেছো না, বা প্রথম সৃজনশীল তুমি 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠা লিখে ফেলছো, ঠিক আছে, গ ঘ দিয়ে। সো পরবর্তীগুলা হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি 3 পৃষ্ঠার মধ্যে শেষ করে দিছো বা 2.5 পৃষ্ঠা লিখে ফেলছো। সো এই ক্ষেত্রে কিন্তু নাম্বার অনেক আপ ডাউন করে। প্রথম সৃজনশীল এত আহামরি ভালোভাবে লেখার দরকার নাই, বা একদম হাতের লেখা কম্পিউটার টাইপ করার দরকার নাই। প্রথম থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেমভাবে লিখে যাবা, হাত চালু রেখে, ঠিক আছে। একটু যারা ফাস্ট আছো তারা ফাস্টই লিখে যাবা, স্লো লেখার দরকার নাই। আর যারা একটু স্লো টাইপ লেখো তারা একটু সৃজনশীল না হলে ছোট করে লেখো, দেখবা যে হচ্ছে না হলে ফুল অ্যান্সার করতে পারতেছো না, ঠিক আছে। সো হচ্ছে ওই 20 মিনিটের বেশি সময় নিয়ে লিখবা না, 20 মিনিটের মধ্যেই একটা সৃজনশীল শেষ করে দিবা। আর একটা বিষয় হচ্ছে বলে দিচ্ছি, ক এবং খ নাম্বার হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে লিখবা। অর্থাৎ ক এর উত্তরের জন্য তো তোমাকে 1 লাইন অথবা 2 লাইন সর্বোচ্চ লেখা লাগতে পারে। আর খ নাম্বার হচ্ছে 5 থেকে 7 লাইন, 8 লাইন এরকম লিখবা আর কি। অর্থাৎ ক এবং খ নাম্বারটা 1 পৃষ্ঠার মধ্যেই শেষ করে দিবা। এবার আসো গ নাম্বার সৃজনশীল। গ নাম্বার সৃজনশীলটা তুমি হচ্ছে কি করবা, 1.20 পেজ, মানে 1 পেজ লিখে পরের পেজে হালকা একটু লিখতে পারো, অথবা সর্বোচ্চ যদি লেখো তাহলে 1.5 পেজ লিখবা, ঠিক আছে। তবে চেষ্টা করবা হচ্ছে ওই 1.20, 1.20 এরকম, মানে 1 পৃষ্ঠা লিখে একটু হালকা পরের পৃষ্ঠা গিয়ে হচ্ছে ফিনিশিংটা দিছো, এই টাইপের হচ্ছে লিখবা, না হলে সময় কাভার করতে পারবে না। আর বাংলা প্রথম পরীক্ষা কিন্তু এমনিতেই সবার খারাপ হয়, প্রথম পরীক্ষা থাকে, তারপরে হচ্ছে ফুল অ্যান্সার করতে পারে না। সো প্রথম থেকে হচ্ছে আমাদের টার্গেট নিয়ে সব কিছু করতে হবে। ওকে, সো গ নাম্বার সৃজনশীলটা গেল। এবার হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার হচ্ছে 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, সর্বোচ্চ হইলে 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা লেখারই দরকার নাই, 1.5 পৃষ্ঠার মধ্যে এটা শেষ করে দেওয়ার হচ্ছে চেষ্টা করবা। মোটামুটি হচ্ছে 4 পৃষ্ঠার মধ্যে শেষ করে দিবা, মানে এই দিক ওই দিক দিয়া 4 পৃষ্ঠার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবা। সর্বোচ্চ আর একটু গেলে যাইতে পারে। এইভাবে যদি না লেখো তুমি জীবনেও হচ্ছে ফুল করতে পারবা না, ফুল আনসার করতে পারবা না, ঠিক আছে, ঝামেলা হয়ে যাবে। এই তো এইভাবে লেখারই চেষ্টা করবা। ক খ 1 পৃষ্ঠা, গ 1 পৃষ্ঠার একটু বেশি, ঘ নাম্বার হচ্ছে 1.5 পৃষ্ঠা, এইভাবেই লেখো। সো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি আমরা সৃজনশীলগুলো কিভাবে লিখবো। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে হচ্ছে উপন্যাস থেকে একটা উদাহরণ দেওয়া হয়েছে। আমরা উদ্দীপকটা না দেখি, আমরা প্রশ্নটা দেখি। এখানে লেখা বলা হয়েছে ক নাম্বারে যে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি। আমরা হচ্ছে একদম জাস্ট লিখবো না যে খালেক ব্যাপারী তানু বিবি, এইভাবে লিখবো না। আমরা হচ্ছে সুন্দর করে একটু তুলে লিখবো যে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বা তানু বিবি, এইভাবে একটু লেখার চেষ্টা করবো, এক কথায় উত্তর দিব না। দেন দেখো হচ্ছে খ নাম্বারে দেওয়া হয়েছে যে সচ্চের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, ব্যাখ্যা করো। খ নাম্বার সৃজনশীল যখন লিখবো আমরা হচ্ছে 2টা পয়েন্ট করে লিখবো, অর্থাৎ 2টা প্যারা করে লিখবো। প্রথম থাকবে হচ্ছে তোমার প্রশ্নের পয়েন্টটুকু, আর দ্বিতীয় ধাপে থাকবে হচ্ছে তোমার ওই ব্যাখ্যাটুকু থাকবে। খ নাম্বারে যেটা চাইবে ওটা, যেমন এখানে দেওয়া হয়েছে যে সচ্চের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, কথাটি দ্বারা বোঝানো হয়েছে খাদ্য না থাকলেও লোক দেখানো ধর্মচর্চায় কেউ কার্পণ্য করে না। সো প্রথমেই আমরা হচ্ছে প্রশ্নের ওই মূল জিনিসটা লিখে দিব, সংজ্ঞা হোক বা যে বিষয়টা বিষয়বস্তু হোক, আমরা হচ্ছে লিখে দিব। পরবর্তীতে হচ্ছে ওটার একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। খ নাম্বার সৃজনশীলটা হচ্ছে এরকম 2টা স্টেপে হচ্ছে আমরা লিখবো আর কি, ঠিক আছে। এইভাবে হচ্ছে মাঝখানে হালকা ওই যে 2 আঙ্গুল টাইপ বা 2.5 আঙ্গুল টাইপ হচ্ছে স্পেস রাখবো।
এবার আমরা দেখব হচ্ছে গ নাম্বার সৃজনশীলটা আমরা কিভাবে লিখব। গ নাম্বার সৃজনশীল আমরা হচ্ছে 3টা স্টেপ করব। প্রথম স্টেপ হচ্ছে বৈসাদৃশ্য আছে নাকি সাদৃশ্য আছে, কি ব্যাখ্যা করতে বলছে, এই বিষয়টা হচ্ছে আমরা সুন্দরভাবে লিখে দেবো। আর স্যার যেন হচ্ছে ওই প্রথমটুকু দেখেই বুঝতে পারে যে আসলে সৃজনশীলে কি ঘটতে যাচ্ছে, ঠিক আছে, পুরোটুকু যেন না পড়তে হয়, এরকম টাইপ হচ্ছে আমরা প্রথমটাই বুঝে দেবো। যেমন এখানে দেওয়া হয়েছে যে উদ্দীপকের তাহসান এবং মিথিলার সঙ্গে লাল সালু উপন্যাসের খালেক ব্যাপারী এবং তার স্ত্রী আমেনা বিবির সাদৃশ্য রয়েছে। দেখো প্রথমেই কিন্তু অ্যান্সারের মধ্যে বলে দেওয়া আছে যে সাদৃশ্য রয়েছে। এখন এই বিষয়টা কিভাবে সাদৃশ্য আছে এটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। সো এই গ নাম্বার সৃজনশীল হচ্ছে 3টা স্টেপে হবে। উদ্দীপকের একটা স্টেপ বললাম, আর একটা হবে তোমার হচ্ছে উদ্দীপক থেকে এবং হচ্ছে উপন্যাস থেকে বা গদ্য পদ্য বা নাটক থেকে, যেটাই বলো না কেন, যে সৃজনশীল লিখবা তখন ওইভাবে লিখবা আর কি। সো ওটা হচ্ছে মাঝখানে হবে আর শেষে হবে হচ্ছে ফিনিশিং, ঠিক আছে। ফিনিশিংটা লিখলে এইভাবে হয়ে যাবে, অর্থাৎ গ নাম্বারে 3টা প্যারা করে আমরা লিখবো। এবার আসে হচ্ছে ঘ নাম্বার সৃজনশীলটা আমরা কিভাবে লিখবো। ঘ নাম্বারে হচ্ছে আমাদের 4টা প্যারা করতে হবে, ঠিক আছে। তোমার হচ্ছে প্রশ্নের বিষয়টা আগে লিখতে হবে, তারপরে হচ্ছে গদ্য পদ্য নাটক বা উপন্যাসের, অর্থাৎ যে সৃজনশীল লিখতেছো ওই বিষয়টা আমাদের লিখতে হবে। দেন হচ্ছে উদ্দীপকের বিষয়টা লিখতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে ফিনিশিংটা আমাদের দিতে হবে। সো এইভাবে হচ্ছে 4টা প্যারা করে লিখবা। এবার আসো হচ্ছে এমসিকিউ এ ভালো করার উপায়। এমসিকিউ কিভাবে ভালো করতে হয়, দেখো বাংলা প্রথম পত্রে তোমার এমসিকিউ অনেকে কি করে হচ্ছে তোমার মুখস্থ করে, ঠিক আছে, মুখস্থ করে একদম গয়ারে A to Z মুখস্থ করে। সো ওই ক্ষেত্রে তুমি যতই মুখস্থ করো না কেন, মানে পড়া জিনিসও ভুল হয়ে যায় বা ভুল করে ফেলে আর কি। যদি বাংলা প্রথম পত্রটা বুঝে বুঝে পড়তে পারে, এমসিকিউগুলো সুন্দর করে ব্যাখ্যা অনুসারে পড়তে পারে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সো এই জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ছিল হচ্ছে বোর্ড বইটা আমাদের ভালোভাবে আয়ত্ত রাখা। এখন যেহেতু সময় নাই, বোর্ড বই যতটুকু পড়ছো তারপরে যদি সময় পাও তাহলে হচ্ছে বোর্ড বইটা একটু চোখ ভুলাই নিও। আর একটা বিষয় হচ্ছে এমসিকিউ তোমার লেখক পরিচিতি থেকে পাবাই, একটা অথবা 2টা এমসিকিউ পাবাই, বলো পৈতৃক নিবাস বলো বা জন্ম তারিখ বলো অথবা লেখনী বলো, মানে কাব্যগ্রন্থ বলো উপন্যাস বলো। সো এই টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে। এই জন্য এখন কষ্ট করে একটু তোমাদের লেখক পরিচিতি পড়তেই হবে এখান থেকে, যেহেতু একটা সৃজনশীলের ক আসতে পারে এবং এমসিকিউ 2-3টা থাকে লেখক পরিচিতি থেকে। সো এইগুলো একটু পড়তে হবে। আর বোর্ড বইয়ের কোনো আসলে বিকল্প নেই, বোর্ড বইটা সুন্দর করে পড়ার কথা ছিল, এখন কতটুকু পড়ছো জানি না, যতটুকু পড়ছো, এখন তো সময় নেই, তারপরে যদি সময় পাও একটু দেখো। দেন হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস করবো। আমি যখন হচ্ছে 2019 সালে পরীক্ষা দিই তখন আমাদের হচ্ছে রাজশাহী বোর্ডে দেখবা হচ্ছে তোমার 23টা না 24টা একদম হুবাহু কোন বোর্ড থেকে যেন তুলে দিছিল। অনেক সময় হচ্ছে এরকম করে ফেলে, বা তুমি যদি বোর্ড পড়ো তাহলে তুমি একটা ভালো ধারণা পাবা যে এমসিকিউগুলো কিভাবে আসে, ঠিক আছে, উদ্দীপকের এমসিকিউগুলো কিভাবে আসে, বহুপদী এমসিকিউগুলো কিভাবে আসে। সো এই বিষয়গুলো সুন্দর করে একটু আয়ত্ত রাখো। এই জন্য মোটামুটি হচ্ছে লাস্ট 3টা বোর্ড কমপ্লিট করবাই, যেভাবে হোক 3টা বোর্ডের এমসিকিউ কমপ্লিট করবা। 22 করতে পারো, 19 এবং হচ্ছে 17, এই বোর্ডগুলো হচ্ছে কমপ্লিট করলে ভালো হয়, ঠিক আছে। 18 যেহেতু অভিন্ন পরীক্ষা হয়েছিল, অভিন্ন বোর্ড অর্থাৎ একটাই প্রশ্ন, ওটাও একটু দেখতে পারো। আর একটা বিষয় হচ্ছে কবিতার অর্থ বুঝে বুঝে পড়া। দেখো তুমি গদ্য থেকে মোটামুটি হচ্ছে ভালোই কমন পাওয়া যায় বা হচ্ছে পারা যায়, কিন্তু কবিতার এমসিকিউগুলো কিন্তু সবসময় একটু ট্রিকি হয়, মানে কঠিন হয়ে থাকে। সেই জন্য কবিতার হচ্ছে অর্থ বুঝে বুঝে পড়তে হবে। আর একটা বিষয় হচ্ছে শব্দ অর্থ থেকে তুমি কিন্তু একটা অথবা 2টা এমসিকিউ পাবা। এই জন্য একটু যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ অর্থ ওইগুলো একটু মাথায় রাখতে হবে বা পড়তে হবে। সো কবিতার অর্থ বুঝে পড়লে তুমি হচ্ছে কবিতা থেকে যে উদ্দীপকগুলো আসে এমসিকিউর জন্য ওইগুলো খুব সহজেই ধরতে পারবা। দেন হচ্ছে সাধারণ যে এমসিকিউগুলো আছে ওইগুলো খুব সহজেই পারবা। এই জন্য কবিতার অর্থ বুঝে পড়ার চেষ্টা করবা। দেন হচ্ছে গদ্য এবং পদ্যের ভালো ধারণা রাখা, তাহলে এমসিকিউ এ উদ্দীপক আসে এবং বহুপদী আসে, ওইগুলো খুব সহজেই পারবা। সো এইভাবে পড়ো, হোপ ভালো কিছু হবে, ঠিক আছে। এমসিকিউ একটু কঠিন হয়, তারপরে এইভাবে যদি পড়তে পারো তাহলে ভালো কিছু হবে। আর ওই যেটা বললাম বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই, আর বোর্ড বই এই দুটা যার ভালো আছে, বেসিক ভালো আছে, তো এমসিকিউ এমনিতেই 22-25টা হয়ে যাবে। আর এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।